অনলাইনে যোগ দিয়েছেন অধ্যাপক অশোক লাহিড়ী, অর্থনীতিবিদ এবং বালুরঘাটের বিধায়ক হিসেবেও তিনি পরিচিত। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুষ্ঠানে এসেছেন। নমস্কার অশোকবাবু। নমস্কার। হ্যাঁ, আজকের এই বিশেষ দিনটিতে আমরা সকলেই তার জীবন, তার দীর্ঘ জীবন এবং তার বিভিন্ন রকমের কাজ নিয়ে কথা বলছি। সেখানে আপনার সংযোজন একটু শুনতে চাই, আজকের অনুভূতি। ডক্টর মনমোহন সিং এক যুগান্তকারী পুরুষ। কারণ আমাদের যখন স্বাধীনতা হলো তখন কিছু অর্থনীতিবিদ ছিলেন যারা বহুদিন ধরে আমাদের অর্থনীতির পেছনে দেখাশোনা করেছেন। ওরা শুরু করেছিলেন পণ্ডিত নেহরুর গণতান্ত্রিক সমাজবাদ বা ডেমোক্রেটিক সোশ্যালিজম দিয়ে। তারপর যখন রিফর্মস বা সংস্কার এলো তখন ওরা ছিলেন। তো এই যে স্বাধীনতা উত্তর ওই যুগের যে অর্থনীতিবিদ, যেমন সুখময় চক্রবর্তী ছিলেন, মনমোহন সিং ছিলেন, কে এন রাজ ছিলেন, ওদেরই মধ্যে মনমোহন সিং ছিলেন একজন। খুব মৃদুভাষী, মাস্টার হিসেবে খুব সুনাম ছিল, খুব গরিব বাস্তুহারা বাড়ির ছেলে, লেখাপড়া করে বহু উঁচু জায়গায় পৌঁছেছেন। তারপর উনি 71 সালে বোধহয় ভারতবর্ষের কমার্স মিনিস্ট্রিতে ইকোনমিক অ্যাডভাইজার হয়েছিলেন। পরে তো আপনি জানেন ওখানে সরকারে বহুদিন থেকে বহু পদে ছিলেন। তার মধ্যে একটি 1982 সালে ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। তখনই কিন্তু কম্পিউটারাইজেশন হয়েছে। উনি ছিলেন, ওর সঙ্গে ছিলেন ডক্টর সি রঙ্গরাজন, ডেপুটি গভর্নর, পরে গভর্নর হলেন। ওরা দুজন মিলে ভারতবর্ষের ব্যাংকিংয়ে কম্পিউটারাইজেশন শুরু করলেন। তারপর 1991 গল্প তো সবারই জানা। উনি বিত্তমন্ত্রী ছিলেন, অর্থাৎ অর্থমন্ত্রী ছিলেন নরসিম্হা রাওয়ের সময়। তখন যে রিফর্ম হয়েছে সাংঘাতিক, মানে ওটা যে হতে পারে অনেকেই বিশ্বাস করতে পারেননি। এখন মনে হয় যে আরো তো কিছু করার ছিল, কিন্তু যখন আমরা ফিরে যাই ওই সময় তখন মনে হয় কি সাংঘাতিক সুদূর প্রসারী সেই সমস্ত পদক্ষেপ। আর তারপর উনি অর্থমন্ত্রীর থেকে হলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সময় অনেক কিছু হয়েছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হয়েছে। দ্বিতীয় ইউপিএর সময় কিছু সমালোচনা হয়েছে ঠিকই, কিন্তু কথা তো মনে রাখতেই হবে যে সিভিল নিউক্লিয়ার ডিল, যেটা আমেরিকার সঙ্গে প্রায় আটকে গিয়েছিল, মনমোহন সিং একেবারে অটল অনড়, মানে কান্ডারি তুমি ভুলিবে কি পথ হয়নি, উনি দাঁড়িয়ে ওইটাকে রক্ষা করেছেন। তার ফলে এখন তো পণ্ডিতরা সবাই বলেন যে তার ফলে অনেক লাভ হয়েছে। তো মনমোহন সিং সম্বন্ধে কথা বললেই আবেগ চলে আসে, কারণ আমি ওকে চিনতাম। আমি প্রথম যখন ভারতবর্ষে ফিরে আসি IMF থেকে, তখন উনি অর্থমন্ত্রী ছিলেন। উনি আমাকে খুব অনুপ্রেরণা দিয়েছেন আসার জন্য। তারপর আমাদের মেয়েদের স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে, সেইখানে অত বড় একটা মানুষ, উনি নিজে নিয়েছেন, ইন্টারেস্ট নিয়েছেন এবং আমাকে গাইড করেছেন। তা মনমোহন সিং সম্বন্ধে কথা বললেই এরকম মৃদুভাষী একটা সৎ লোক কেউ একটা আঙুল তুলতে পারেনি ওর বিরুদ্ধে। খুবই একটা বিরাট আমাদের ক্ষতি, কিন্তু জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। আর উনি শেষের দিকে শরীর ভালো ছিল না, মেনে নিতে হবে, কোনো উপায় নেই। আপনি অনেকটাই আমাদের বললেন। আমি আরেকটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মানে ওনার যে অনেকগুলো রিফর্মিস্ট কাজ যেগুলো নিয়ে আমরা আলোচনা করি বারবার, তার মধ্যে সবথেকে সাহসী সিদ্ধান্ত যদি আপনাকে বলা হয় কোনটা? মানে যখন ভারতের ফরেন রিজার্ভ খুব কমে গিয়েছিল, $1 মিলিয়ন কাছাকাছি, আমরা প্রায় ডিফল্টার হতে বসেছিলাম, সেই সময় যে কঠিন সিদ্ধান্তগুলো নেওয়া, নাকি ওই যে যেটা বললেন ব্যাংকের কম্পিউটারাইজেশন, সেটাও কিন্তু রীতিমতো মানে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, রাজনৈতিক বাধা এসেছিল বিভিন্ন জায়গা থেকে, আমরা সকলেই সংবাদপত্রে তখন সেগুলো দেখেছি। নাকি পরবর্তীকালে যখন এই নিউক্লিয়ার ডিল হলো, কিংবা সরকার চালানোর সময় 10টা বছরে তাকে যে অতজন জোট শরিককে নিয়ে, তাদের মতামত নিয়ে, তাদের অনেকেই কিন্তু সেই রকম অর্থনীতির বা দেশের রাজনীতির বা দেশ সেবার দূর লক্ষ্য নিয়ে ভাবতেন না, তারা হয়তো ভাবছেন তার পরবর্তী নির্বাচনটি নিয়ে।
কিন্তু সরকারকে তো ভাবতে হচ্ছে দূরদৃষ্টিটা, আবার শরিকদেরও তুষ্ট রাখতে হচ্ছে কিছু পরিমাণে। এর মধ্যে কোন জায়গাটা সব থেকে শক্ত ছিল তার পক্ষে আপনার মনে হয়, যেটা সব থেকে বেশি আমরা এক কথায় মনে রাখবো? দেখুন, এটা একটা জিনিস তো ঠিক, মনমোহন সিং একটা কথা বলতেন যে সংস্কার বা রিফর্ম করতে গিয়ে যদি এই নির্বাচনই হেরে যাও তাহলে তো সংস্কার করা যাবে না। তো এমন কিছু করতে হবে, গোলটা দিতে হবে কিন্তু অফসাইডও ডিক্লেয়ার্ড হবে না, পেনাল্টিও হবে না। সুতরাং গোল দিতে হবে ভেবে চিনতে। সেদিক থেকে যদি দেখেন কোনটা ছেড়ে কোনটা বলবো, কম্পিউটারাইজেশন সাংঘাতিক ব্যাপার যেটা হয়েছিল, এই কিন্তু দীর্ঘ ইতিহাস। সবসময় মনে হয় যে নতুন মেশিন এলো, এই লোকের কর্মসংস্থানের কি হবে। তো কর্মসংস্থানে যেমন আগে ঘোড়ার গাড়ি চড়তাম আমরা, ঘোড়ার গাড়ি চালাবার একটা লোক থাকতো। আমাদের যখন গাড়ি হলো তখন মনে হলো ড্রাইভারদের সব চাকরি চলে যাবে। স্পিনিং মেশিনস যখন এলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, উইভিং মেশিনস এলো, তখনও মনে হয়েছে, তখন লাডাইটসরা ভীষণ সব জ্বালিয়ে পুড়িয়ে দিত ফ্যাক্টরি ইংল্যান্ডে, যে কর্মসংস্থানের কি হবে। কম্পিউটারেও একই জিনিস হয়েছে। কিন্তু মানুষ এমনই একটা বিচিত্র জন্তু যে আমাদের কাজের অবকাশ থাকবে। মেশিন এলে আমরা আর ওই কোদাল দিয়ে মাটি কুপোবো না, হয়তো জেসিবি এসে মাটি কুপোচ্ছে, আমরা অন্য কাজ করবো। তো একদিকে কম্পিউটারাইজেশন একটা বিরাট পদক্ষেপ। আর তাছাড়া বলবো 1991 সালে যখন আমাদের অভ্যেস 50 বছর ধরে, প্রায় 50-এর কম, 45 বছর ধরে আমরা শুধু পারমিট লাইসেন্স রাজ করেছি, তখন ওগুলোকে একদিনে তুলে দেওয়া। আর শোনার কথা যেটা বললেন সেটা তো ঠিক। আমি তারপরে 5 বছর পরে এসেছি, তখন তো কি ভয়ঙ্কর অবস্থা। আমাদের কেউ ধার দেবে না, আমাদের পয়সা যেটা রয়েছে, একটা পয়সা আপনার বিদেশি মুদ্রা যে দরকার হয় সেটা হচ্ছে ঋণ শোধ করতে হবে। ঋণ তো আপনি টাকায় শোধ করতে পারবেন না, ডলার ফরেন বিদেশি মুদ্রা চাই, সেই বিদেশি মুদ্রা নেই। তারপর জিনিসপত্র যে আনতে হবে, আমদানির জন্য বিদেশি মুদ্রা চাই। তা আমাদের সেই তখন আমাদের বৈদেশিক মুদ্রার সম্ভার, মানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কমে বোধহয় 1 মাস না 1.5 মাসের এরকম কিছু ছিল। মানে রাতারাতি ধার করে পরের দিন ইম্পোর্ট করতে হচ্ছে। সেই সময় ওই ডিভ্যালুয়েশন, আচ্ছা ডিভ্যালুয়েশনের আরেকটা হচ্ছে অনেক দেশই, এখন আমরা অনেক মানে ম্যাচিওর হয়েছি। আগে ছিল ডিভ্যালুয়েশন মানেই দেশটা বিক্রি করে দিল। আরে $1 নিয়ে আগে 7 টাকা 7.5 টাকা পেতো, এখন $1 নিয়ে 17 টাকা পাবে। কি হলো কি হলো কি? কিন্তু জিনিসপত্রের দাম কি করে রপ্তানি হবে? তো মনমোহন সিং এর সময়, নরসিমহা রাওয়ের সময় দুটো স্টেপে হয়েছিল, এবং রাতারাতি প্রায় কয়েকদিনের মধ্যে বৈদেশিক মুদ্রার মানে ফরেন এক্সচেঞ্জ রেট সাংঘাতিকভাবে ডিভ্যালুড করা হয়েছে। আমরা তো বেরিয়ে এসেছি। আরেকটা বিরাট ব্যাপার, নরসিমহা রাও আর মনমোহন সিং সম্বন্ধে যখন ভাবা হয়, এবং পরবর্তী প্রধানমন্ত্রীদের সম্বন্ধে সে কথা বলবো, 1991 সালের পরে আর আমরা IMF এর দ্বারস্থ হতে হয়নি। আমাদের এখন $600 বিলিয়ন বেশি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে। আমাদের এখন ভিক্ষের থলি নিয়ে মাঝে মধ্যেই যেতে হয় না IMF কিংবা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা কারুর কাছে, যে দে বাবা আমাকে একটু বৈদেশিক মুদ্রা দিয়ে চলছে না। আর এখানে আমি নাম বলবো না, আমি আমার প্রতিবেশী দেশদের খুব ভালো হোক চাই, কিন্তু আমার প্রতিবেশী দেশগুলো দেখুন অনেকগুলোই তো সেই অবস্থা, IMF এ গিয়ে পড়ে আছে, টাকা দাও। এখন এখানে ইংরেজিতে একটা কথা আছে, ব্লিডিং হার্ট, যে সাংঘাতিক দরিদ্রের জন্য কাঁদছি, এ করছি। এখানে একটু শক্ত মাথা নিয়ে কাজ করতে হয়, কারণ দারিদ্র আপনি দূর করতে চাইছেন শুধু আজকে নয়, দারিদ্র দূর করতে চাইছেন দীর্ঘ মেয়াদি কায়েমি ভাবে। আজকে আগে জমিদাররা খাইয়ে দিত না, জমিদাররা দুর্গাপুজোর দিন প্রচুর খাওয়া দাওয়া করত, কাপড় জামাও দিল, তাতে তো দারিদ্র দূর হবে না। তো আমার মনে হয় যে অর্থনীতিবিদদের অনেকেই বলবে, অমর্ত্য সেন যেরকম বলেন, সেটা হচ্ছে লোককে ক্ষমতায়ন করা। ক্ষমতায়নের কি উপায়? ক্ষমতায়নের উপায় হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, স্কুলে ঠিক করে নিয়ে যাওয়া,
অ্যান্ড শিক্ষা স্বাস্থ্য যদি দেখা যায়, আমার কেমন মনে হয় একটা জায়গায় যেখানে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছি সেটা হচ্ছে বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিন্তু প্রাইমারি স্কুলের ক্লাস 5 ক্লাস 6-এর বাচ্চা দেখুন বই পড়তে পারে না। আর যদি পড়তে না পারে তাহলে বই পড়বে কি করে? অঙ্ক করতে পারে না, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে না। এই যে ফেইলিয়ার, তারপর বাচ্চাগুলো স্টান্টেড হচ্ছে, বাচ্চাগুলোর মায়েদের ল্যাকটেটিং মাদার্স ওদের অ্যানিমিয়া হচ্ছে। তো এইগুলো তো ঠিক করা দরকার। যাই হোক, আপনার প্রশ্ন অন্য ছিল, কিন্তু এর মধ্যেও যেহেতু আমরা আগে ছিলাম একটা লো ইনকাম কান্ট্রি, এখন হয়ে গেছি মিডল ইনকাম কান্ট্রি, একটা বিরাট পরিবর্তন এসছে। পরিবর্তন হচ্ছে, আগে গরিবরা শতকরা 90% থাকতো দরিদ্র দেশে, এখন আমার যদি ভুল না হয় 3/4 মানে 3/4 থাকে মধ্য বর্গীয় দেশে, মিডল ইনকাম কান্ট্রিজে। আর কাকে দরিদ্র বলে সেটাও একটা দেশের কি অবস্থা তার উপর নির্ভর করে। এখানে যাকে গরিব মনে হবে কিংবা মধ্যবিত্ত মনে হবে, আমেরিকায় গেলে তাকে মধ্যবিত্ত মনে হবে, তাকে মনে হবে গরিব। সেটা করতে হবে। তা আমার কেমন ধারণা যে ভারতবর্ষে একটা জিনিস হয়েছে, আমরা যেমন NREGS করা হয়েছে, মনরেগা করা হয়েছে, তারপর ওই যে দেওয়া হচ্ছে প্রায় 83 কোটি লোককে 5 কিলো করে চাল গম দেওয়া হচ্ছে। এইগুলো হচ্ছে কেউ যাতে না খেতে পেয়ে থাকতে হয়। কিন্তু তার সঙ্গে আমি যেটা মনে করি, এবং মনমোহন সিং হয়তো যদি বেঁচে থাকতেন, আমায় যদি জিজ্ঞেস করতেন তাহলে হয়তো উনি আমার সঙ্গে একমত হতেন, যে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ওই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে ঠিক করে লেখাপড়া করানো, যাতে ওরা পড়তে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, আর ছোটবেলার থেকেই পেটের রোগে ভুগে জ্বর জারি হয়ে অস্বাস্থ্যকর একটা পরিবেশে বড় না হয়। তো আমার ধারণা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো এইটার ভীষণ প্রয়োজন। দেখুন, একটি মৃদুভাষী অর্থনীতিবিদ, যাকে অনেকে আমরা ভেবেছিলাম যে মাস্টারি করবেন সারা জীবন, জীবনের কিরম মোড় নেয়। উনি সরকারে গেলেন, তারপর অর্থমন্ত্রী হলেন, আর প্রফেসর সাহেব যেরকম বলছিলেন সেই সময় সেই যে স্কেয়ারসিটির অর্থনীতি, সেটার থেকে আমাদের উত্তরণ করালেন, তারপর প্রধানমন্ত্রী হলেন। আমার মনে হয় যে যত অর্থমন্ত্রী আছেন ভারতবর্ষে ছিলেন, তাদের মধ্যে অর্থনীতিবিদ অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং অমর হয়ে থাকবেন। ওর আত্মার মুক্তি প্রার্থনা করি। নমস্কার আপনাকে। আমি একটু অশোক বাবুর কাছে যাই। অধ্যাপক লাহিড়ী যদি আমাদের একটু বলেন, প্রত্যেকে একটু ছোট করে জাস্ট একটা ক্লোজিং কমেন্ট যদি আমাদের দেন। দেখুন, একটি মৃদুভাষী অর্থনীতিবিদ, যাকে অনেকে আমরা ভেবেছিলাম যে মাস্টারি করবেন সারা জীবন, জীবনের কিরম মোড় নেয়। উনি সরকারে গেলেন, তারপর অর্থমন্ত্রী হলেন, আর প্রফেসর সাহেব যেরকম বলছিলেন সেই সময় সেই যে স্কেয়ারসিটির অর্থনীতি, সেটার থেকে আমাদের উত্তরণ করালেন, তারপর প্রধানমন্ত্রী হলেন। আমার মনে হয় যে যত অর্থমন্ত্রী আছেন ভারতবর্ষে ছিলেন, তাদের মধ্যে অর্থনীতিবিদ অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিং অমর হয়ে থাকবেন। ওর আত্মার মুক্তি প্রার্থনা করি। নমস্কার আপনাকে।